ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। আজকে আমরা পরিবেশ ও বাস্তুতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই স্মার্ট ক্লাসে আলোচনা করব, যেগুলো পরীক্ষার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ এবং রিলেভেন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? অপশন এ সালোকসংশ্লেষ, অপশন বি সূর্য, অপশন সি সবুজ উদ্ভিদ, অপশন ডি এটিপি। এর উত্তরটা হবে অপশন বি সূর্য। পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদ কি করে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যেটা খাদ্যের মধ্যে সঞ্চয় করে। এর পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি, সেটা হচ্ছে গ্যাসীয় জৈব ভূরাসায়নিক চক্র এর মধ্যে কোনটি নয়? অপশন এ নাইট্রোজেন চক্র, অপশন বি কার্বন চক্র, অপশন সি ফসফরাস চক্র, অপশন ডি অক্সিজেন চক্র। এর উত্তরটা হবে অপশন সি ফসফরাস চক্র। তো ফসফরাস চক্র মূলত একটি পাললিক চক্র বা সেডিমেন্টারি যে সাইকেল সেটা, কারণ এর প্রধান উৎস হচ্ছে শিলা বা মাটি, এটি বায়ুমণ্ডলের মাধ্যমে চক্রাকারে ঘোরে না। এর পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে জীবের শক্তির স্তরকে কি বলা হয়? অপশন এ ফুড চেইন, অপশন বি ট্রপিক লেভেল, অপশন সি ইকোটোন, অপশন ডি বায়োম। এর উত্তরটা হবে অপশন বি ট্রপিক লেভেল। তো এরপর আমরা একটা ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের পুষ্টি কাঠামোর প্রতিটি স্তরকে কি বলা হয়? ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলা হয়। উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত প্রতিটি ধাপেই একটি কিন্তু ট্রপিক লেভেল। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখবো, সেটা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? এর অপশন এ চার্লস এলটন, অপশন বি ওডাম, অপশন সি মেন্ডেল, অপশন ডি ল্যামার। উত্তরটা হবে অপশন এ চার্লস এলটন। সালটা হচ্ছে 1927 সালে বিজ্ঞানী চার্লস এলটন প্রথম বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের সম্পর্কে চিত্র উপস্থাপন করেন, যা এলটনিয়ান পিরামিড নামেও কিন্তু পরিচিত। পরবর্তী কোশ্চেন আমরা দেখবো, সেটা হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর জীবনযাত্রার ধরনকে কি বলে? অপশন এ নিশ, অপশন বি বায়োম, অপশন সি হচ্ছে হ্যাবিট্যাট, অপশন ডি ইকোসিস্টেম। এর উত্তরটা হবে অপশন বি বায়োম। তো একটি বড় ভৌগোলিক অঞ্চলের জলবায়ু ও মাটির ওপর ভিত্তি করে গড়ে ওঠা উদ্ভিদ ও প্রাণী জগৎকে বায়োম বলা হয়, যেমন তুন্দ্রা বায়োম বা তৃণভূমি বায়োম কিন্তু উদাহরণ। এর পরবর্তীতে আমরা যদি যাই, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির অপচয় কোন সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়? অপশন এ তাপগতিবিদ্যা সূত্র, অপশন বি মহাকর্ষ সূত্র, অপশন সি নিউটনের সূত্র, অপশন ডি চার্লসের সূত্র। এর উত্তরটা হবে অপশন এ তাপগতিবিদ্যা সূত্র। তো আমরা যদি এর ব্যাখ্যা দেখি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা সূত্র অনুযায়ী শক্তি কি হয়? এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় এবং প্রতিটি স্তরে স্থানান্তরের সময় কিছুটা শক্তি কি হয়? তাপ হিসাবে পরিবেশে হারিয়ে যায়। পরবর্তী কোশ্চেন আমরা দেখবো, সেটা হচ্ছে সমুদ্রের জলে ভাসমান প্রাণীদের কি বলা হয়? অপশন এ ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশন বি নেকটন, অপশন সি বেন্থোস, অপশন ডি জু প্ল্যাঙ্কটন। এর উত্তরটা হবে অপশন ডি জু প্ল্যাঙ্কটন। জলজ বাস্তুতন্ত্রে যে সমস্ত আনুবক্ষণিক প্রাণী নিজেরা খাদ্য তৈরি করতে পারে না এবং জলের স্রোতে ভেসে বেড়ায়, তাদের কি বলা হয়? তাদের বলা হয় জু প্ল্যাঙ্কটন। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে গুইল্ড শব্দটি বাস্তুতন্ত্রে কি বোঝায়? অপশন এ একই খাদ্য উৎস ব্যবহারকারী প্রজাতির দল, অপশন বি পরজীবী উদ্ভিদ, অপশন সি মৃতজীবী প্রাণী, অপশন ডি একটি বড় অরণ্য। এর উত্তরটা হবে অপশন এ একই খাদ্য উৎস ব্যবহারকারী প্রজাতির দল। এর ব্যাখ্যাতে যদি আমরা যাই, সেটা হচ্ছে যখন বিভিন্ন প্রজাতির জীব একই পরিবেশে থেকে প্রায় একই ধরনের সম্পদ বা খাদ্য ভাগ করে নেয়, তখন তাদের সমষ্টি কি বলা হয়? তখন বলা হয় গুইল্ড। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখবো, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা সাধারণত কত হয়? অপশন এ 2 থেকে 3টি, অপশন বি 3 থেকে 5টি, অপশন সি 8 থেকে 10টি, অপশন ডি 10 থেকে 12টি। এর উত্তরটা হবে অপশন বি 3 থেকে 5টি। তো শক্তির অপচয় বেশি হওয়ার কারণে খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা সাধারণত কি হয়? 5টির বেশি হয় না। উচ্চ স্তরে পৌঁছতে শক্তির পরিমাণ কিন্তু খুবই কমে যায়। এর পরবর্তীতে আমরা দেখব যে মৃত জৈব বস্তু থেকে শুরু হওয়া খাদ্য শৃঙ্খলকে কি বলা হয়? এর অপশন এ গ্রেজিং খাদ্য শৃঙ্খল, অপশন বি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, অপশন সি পরজীবী খাদ্য শৃঙ্খল, অপশন ডি কোনটি নয়। এর উত্তরটা হবে অপশন বি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। তো পচা লতাপাতা বা মৃত প্রাণী দেহ থেকে যে খাদ্য শৃঙ্খল শুরু হয় এবং বিয়োজকদের মাধ্যমে প্রবাহিত হয়, তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কিন্তু বলে। এর পরবর্তীতে আমরা যদি যাই, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের বিয়োজক বা যারা ডিকম্পোজার তারা কারা? অপশন এ শৈবাল ও ছত্রাক, অপশন বি ছত্রাক ও ব্যাকটেরিয়া, অপশন সি সবুজ উদ্ভিদ, অপশন ডি তৃণভোজী প্রাণী। এর উত্তরটা হবে অপশন বি ছত্রাক ও ব্যাকটেরিয়া। তো এরপর আমরা একটু ব্যাখ্যাতে দেখব, সেটা হচ্ছে বিয়োজকরা মৃত উদ্ভিদ ও প্রাণীর জটিল জৈব দেহ
পচিয়ে সরল উপাদানে পরিণত করে এবং পুষ্টিচক্র বজায় রাখতে কিন্তু কি করে সাহায্য করে। এরপর আমরা দেখে নেব যে এক প্রজাতির বাসস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলা হয়। অপশন এ সিনকোলজি, অপশন বি অটো ইকোলজি, অপশন সি হচ্ছে বায়োলজি, অপশন ডি পপুলেশন ইকোলজি। এর উত্তরটা হবে অপশন বি অটো ইকোলজি। তো এর ব্যাখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট প্রজাতি ও তার পরিবেশের সাথে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনাকে কি বলা হয়, অটো ইকোলজি বলা হয়। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে পিরামিড অফ বায়োমাস কোথায় উল্টানো হতে পারে। অপশন এ তৃণভূমি, অপশন বি বনভূমি, অপশন সি পুকুর বা সমুদ্র, অপশন ডি মরুভূমি। এর উত্তরটা হবে অপশন সি পুকুর বা সমুদ্র। তো জলজ বাস্তুতন্ত্রে উৎপাদকের তুলনায় খাদক বা মাছের মোট ওজন বা বায়োমাস সেটা বেশি হওয়ায় এই পিরামিডটি উল্টানো কিন্তু দেখায়। এর পরবর্তীতে আমরা যাব, সেটা হচ্ছে পরিবেশে জীব প্রজাতির ভূমিকা পালনের ধরনকে কি বলে। অপশন এ হ্যাবিট্যাট, অপশন বি ইকোলজিক্যাল নিশ, অপশন সি ইকোসিস্টেম, অপশন ডি বায়োম। এর উত্তরটা হবে অপশন বি ইকোলজিক্যাল নিশ। তো নিশ বলতে বোঝায় যে কোনো জীবের তার বাসস্থানে থাকার নির্দিষ্ট ধরন, খাদ্যের ধরন এবং পরিবেশের উপর তার কাজের কিন্তু প্রভাব। পরবর্তীতে আমরা যাব, সেটা হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা বলতে কি বোঝায়। অপশন এ সর্বাধিক জনসংখ্যা যা পরিবেশ ধারণ করতে পারে, অপশন বি বায়ু দূষণের মাত্রা, অপশন সি অরণ্যের আয়তন, অপশন ডি মাটির উর্বরতা। এর উত্তরটা হবে অপশন এ ক্যারিং ক্যাপাসিটি। তো একটি নির্দিষ্ট পরিবেশ তার সম্পদের সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ যত সংখ্যক জীবের জীবন নির্বাহের ভার বহন করতে পারে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ক্যারিং ক্যাপাসিটি। এর পরবর্তীতে আমরা দেখব, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির একককে কি বলা হয়। অপশন এ গ্রাম, অপশন বি কিলো ক্যালোরি, অপশন সি জুল, অপশন ডি ডেসিবল। এর উত্তরটা হবে অপশন বি কিলো ক্যালোরি। তো আমরা যদি একটা ব্যাখ্যা দেখি, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির রূপান্তর এবং এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহকে সাধারণত কিলো ক্যালোরি এককে কি করা হয়, প্রকাশ করা হয়। এর পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে লাইকেন কোন দুই ধরনের জীবের মিথজীবিতার উদাহরণ। অপশন এ ছত্রাক ও ব্যাকটেরিয়া, অপশন বি শৈবাল ও ছত্রাক, অপশন সি শৈবাল ও ভাইরাস, অপশন ডি ছত্রাক ও মশ। এর উদাহরণ হলো অপশন বি শৈবাল ও ছত্রাক। তো লাইকেনে শৈবাল খাদ্য তৈরি করে এবং ছত্রাক তাকে জল ও খনিজ সরবরাহ করে আশ্রয় দেয়। এই সহাবস্থান উভয়ের জন্যই কিন্তু উপকারী। এর পরবর্তীতে আমরা যাব, সেটা হচ্ছে স্থায়ী কমিউনিটি তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে। অপশন এ মিউটেশন, অপশন বি ইকোলজিক্যাল সাকসেশন, অপশন সি আইসোলেশন, অপশন ডি মাইগ্রেশন। এর উত্তরটা হবে অপশন বি ইকোলজিক্যাল সাকসেশন। তো একটি শূন্য স্থানে নতুন প্রজাতির বসতি স্থাপন এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তনের মাধ্যমে একটি স্থায়ী অরণ্য বা বাস্তুতন্ত্রে যখন পরিণত হয় তার সেই প্রক্রিয়াকে বলা হয় সাকসেশন। এর পরবর্তীতে আমরা যদি যাই, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের সবচেয়ে বড় একক কোনটি। অপশন এ কমিউনিটি, অপশন বি বায়োম, অপশন সি বায়োস্ফিয়ার, অপশন ডি পপুলেশন। এর উত্তরটা হবে অপশন সি বায়োস্ফিয়ার। পৃথিবীর সমস্ত অংশ যেমন জল, স্থল, বায়ু একত্রে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলা হয়। এটি হলো বাস্তুতন্ত্রের বৃহত্তম একক। এর পরবর্তীতে যদি আমরা যাই, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে উৎপাদক বা প্রডিউসার হিসেবে কাদের ধরা হয়। অপশন এ মানুষ, অপশন বি বাঘ, অপশন সি সবুজ উদ্ভিদ, অপশন ডি ছত্রাক। এর উত্তরটা হচ্ছে অপশন সি সবুজ উদ্ভিদ। যারা সূর্যের আলো ব্যবহার করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাদের কি বলা হয়, উৎপাদক বলা হয়। এর পরবর্তীতে আমরা যাব, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসাবে নিচের কোনটিকে ধরা হয়। অপশন এ লাইকেন, অপশন বি ইঁদুর, অপশন সি আরশোলা, অপশন ডি গাছ। এর উত্তরটা হবে অপশন এ লাইকেন। তো লাইকেন বায়ু দূষণ সহ্য করতে পারে না। কোনো এলাকায় লাইকেন মারা গেলে বোঝা যায় যে সেখানে দূষণের মাত্রা বেড়েছে। পরবর্তী কোশ্চেন হলো বাস্তুতন্ত্রের অজীবজ উপাদান বা অ্যাবায়োটিক ফ্যাক্টর কোনটি। অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি মৃত্তিকা, অপশন সি পরজীবী, অপশন ডি পতঙ্গ। টোটাল হলো অপশন বি মৃত্তিকা। তো বাস্তুতন্ত্রে প্রাণহীন উপাদান যেমন আলো, জল, তাপমাত্রা এবং মাটি হলো অজীবজ উপাদান। বাকি অপশনগুলো কিন্তু সজীব উপাদান। এর পরবর্তীতে আমরা যাব, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের গঠন নিয়ন্ত্রণকারী প্রধান প্রজাতিদের কি বলে। অপশন এ গেট প্রজাতি, অপশন বি কিস্টোন স্পিসিস, অপশন সি ইনভেস্টিভ
স্পিসিস, অপশন ডি এন্ডেমিক স্পিসিস। এর উত্তরটা হবে অপশন বি কিস্টোন স্পিসিস। তো এই প্রজাতির সংখ্যা কম হলেও এরা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর উদাহরণ হচ্ছে যে কি জঙ্গলে বাঘ। পরবর্তী কোশ্চেন হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া এর মধ্যে কোনটি? অপশন এ রাইজোবিয়াম, অপশন বি ইকোলাই, অপশন সি স্ট্যাফিলোকক্কাস, অপশন ডি ল্যাক্টোব্যাসিলাস। এর উত্তরটা হবে অপশন এ রাইজোবিয়াম। তো মটর বা ছোলা জাতীয় উদ্ভিদের শিকড়ে এই ব্যাকটেরিয়া বসবাস করে এবং বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে নাইট্রেট লবণে পরিণত করে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোনটি বিয়োজক ও উৎপাদকের যোগসূত্র স্থাপন করে? অপশন এ সর্বভূ, অপশন বি পুষ্টিচক্র, অপশন সি বিবর্তন, অপশন ডি হচ্ছে জনবিস্ফোরণ। এর উত্তরটা হবে অপশন বি পুষ্টিচক্র। তো পুষ্টিচক্রের মাধ্যমে মৃতদের অজৈব উপাদানগুলি বিয়োজক থেকে পুনরায় মাটিতে মিশে এবং তা উৎপাদক মানে উদ্ভিদ কিন্তু গ্রহণ করে। এর পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে গভীর সমুদ্রের জলে সূর্যালোকহীন স্থানে প্রধান উৎপাদক কারা? অপশন এ শৈবাল, অপশন বি রাসায়নিক সংশ্লেষী ব্যাকটেরিয়া, অপশন সি ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশন ডি হচ্ছে জু প্ল্যাঙ্কটন। এর উত্তরটা হবে অপশন বি রাসায়নিক সংশ্লেষী ব্যাকটেরিয়া। তো আলোর অনুপস্থিতিতে এই ব্যাকটেরিয়াগুলি রাসায়নিক বিক্রিয়া মাধ্যমে শক্তি সংগ্রহ করে কিন্তু খাদ্য তৈরি করে। পরবর্তী কোশ্চেন আমরা যদি যাই, সেটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কোন বাস্তুতন্ত্রের উদাহরণ? অপশন এ মিষ্টি জলের বাস্তুতন্ত্র, অপশন বি লবণাক্ত জলের বাস্তুতন্ত্র, অপশন সি পার্বত্য বাস্তুতন্ত্র, অপশন ডি মরুভূমি বাস্তুতন্ত্র। উত্তরটা হবে অপশন বি লবণাক্ত জলের বাস্তুতন্ত্র। যদি আমরা কিছু ব্যাখ্যা দেখি, সেটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাটি ও জলে প্রচুর নুন থাকে। এই প্রতিকূল পরিবেশে জন্মানো উদ্ভিদ নিয়ে সুন্দরবনের বাস্তুতন্ত্র কি গঠিত হয়েছে? এর পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে যারা মৃত প্রাণী বা বজ্র খেয়ে জীবন ধারণ করে তাদের কি বলা হয়? অপশন এ স্ক্যাভেঞ্জার, অপশন বি হচ্ছে অটোট্রফ, অপশন সি কার্নিভোর, অপশন ডি হচ্ছে হার্বিভোর। এর উত্তরটা হবে অপশন এ স্ক্যাভেঞ্জার। তো শকুন, শেয়াল, হাইনা হলো স্ক্যাভেঞ্জার। এরা মরা পচা জিনিস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে কিন্তু সাহায্য করে। এর পরবর্তীতে আমরা কোশ্চেনে যাব, সেটা হচ্ছে উদ্ভিদের শিকড়ের সাথে ছত্রাকের মৃতজীবী যে সম্পর্ক এর মধ্যে কোনটি? অপশন এ মাইকোরাইজা, অপশন বি সাকসেশন, অপশন সি কম্পিটিশন, অপশন ডি প্যারাসাইটিজম। এর উত্তরটা হবে অপশন এ মাইকোরাইজা। এর পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে ভারসাম্যের জন্য ন্যূনতম কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? অপশন এ 20%, অপশন বি 25%, অপশন ডি 33%, অপশন ডি 50%। এর উত্তরটা হবে অপশন সি 33%। তো পরিবেশের ভারসাম্য, বৃষ্টিপাত এবং জলবায়ু স্বাভাবিক রাখার জন্য একটি দেশের মোট আয়তনের অন্তত 33% বনভূমি থাকা আবশ্যিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে, তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। ধন্যবাদ।